রাকসু চাকসু নির্বাচন ভালোভাবে হবে, উদ্বেগ নেই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো জুলাই সনদের আইনি ভিত্তি ব্যতীত নির্বাচন শহীদদের রক্তের সাথে বেইমানি বলছেন রাশেদ প্রধান। এইদিকে নির্বাচনে অবহেলা করলে জবাবদিহি ও শাস্তি বলছেন প্রেস সচিব। জানিয়ে দেব জামায়াত চাঁদাবাজির কথা স্বীকার করে না বলছেন রুমিন ফারহানা। জানাবো জনগণ পিআর না চাইলে আমরা দাবি করব না বলছেন ফয়জুল করিম। এবং সর্বশেষ জানাবো স্বাধীনতার পর চোর বাটপারদের রাজত্ব শুরু হলো বলছেন মেজর হাফিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাকসু চাকসু নির্বাচন ভালোভাবে হবে, উদ্বেগ নেই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাকসু ও চাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক আছে ও তাদের কোনো উদ্বেগ নেই। বিষয়টিকে কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই দুই নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই। দুটি নির্বাচনই ভালোভাবে হবে বলে আমরা আশা করছি। সেই ক্ষেত্রে আমাদেরকে সাহায্য ও সহযোগিতা দরকার। আপনাদের সাহায্য ও সহযোগিতা দরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন হয়েছে, শিগগির রাকসু ও চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ তাদের সঙ্গে আলাপ করেছি। তারা দেশের সবচেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত, যারা ভোট দেবে তারাও উচ্চশিক্ষায় শিক্ষিত। তিনি বলেন, তাদের অভিজ্ঞতা আজ শেয়ার করলাম। যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলো দেখে আমাদের কিছু অভিজ্ঞতা হচ্ছে। সেটা আমরা জাতীয় নির্বাচনে কিভাবে প্রয়োগ করতে পারবো সেটা জানার জন্য আজকে বসেছিলাম। উপদেষ্টা বলেন, তারা আজ ভালো ভালো পরামর্শ দিয়েছে, সেই পরামর্শ আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। একই সঙ্গে নিজেদের মধ্যে আলোচনায় তাদেরও উপকার হয়েছে। যেহেতু দুইটা নির্বাচন হয়েছে, সেখানে নির্বাচনে কি করতে হবে, ছোটখাটো ভুল থাকলে সেগুলো কিভাবে সমাধান করা হবে, এসব নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখানে তারা কোনো ধরনের শঙ্কার কথা বলেনি। কি পরামর্শ এসেছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়েছে, যেমন কতগুলো সেন্টার হওয়া দরকার, ভোট গণনা কিভাবে হবে, কালি কিভাবে ব্যবহার করতে হবে, এসব নিয়ে কথা হয়েছে। দ্রুত ফল ঘোষণার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের ছবিযুক্ত আইডি কার্ড, ভোটার লিস্ট যেন স্বচ্ছ থাকে। জাকসুতে ভোটের ফলাফল দিতে 3 দিন লাগলো, সেই ক্ষেত্রে তারা কি পরামর্শ দিয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সেখানে দুটি পদ্ধতিতে ভোট গণনা হয়েছে, একটি মেশিনের মাধ্যমে আরেকটি হাতে গণনা করে। মেশিনে যেহেতু ভোট গণনায় বেশি সময় লাগে না, সেজন্য তারা মেশিনে ভোট গণনার পরামর্শ দিয়েছে। জাতীয় নির্বাচনে এই নির্বাচন থেকে কি অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা তাদের অভিজ্ঞতা শেয়ার করছি। যেহেতু অনেক দিন পর নির্বাচন হচ্ছে, তাই সবাই অভিজ্ঞতা শেয়ার করছে। সব অভিজ্ঞতা তো বলা যাবে না, যেটা শিক্ষা নেওয়ার নিয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি ব্যতীত নির্বাচন শহীদদের রক্তের সাথে বেইমানি বলছেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ব্যতীত জাতীয় নির্বাচন শহীদদের রক্তের সাথে বেইমানি। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে। হিন্দুস্তানের সামনে আর মাথা নত করা যাবে না। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করতে হবে। হিন্দুস্তানি অপরাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দলের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার আর কোনো অধিকার নেই। আমরা বাংলার মাটিতে আর নতুন কোনো স্বৈরাচারী ফ্যাসিজম দেখতে চাই না। নির্বাচনে অবহেলা করলে জবাবদিহি ও শাস্তি বলছেন প্রেস সচিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনায় অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় এনে শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম জানান, সরকার নির্বাচন কমিশন বিশেষ বিধান 1991 এর সংস্কারের জন্য অনুমোদন দিয়েছে, যেখানে অবহেলাকারীদের জন্য জবাবদিহি ও শাস্তির বিধান রাখা হয়েছে। তিনি বলেন, নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে যারা দায়িত্বে থাকবেন তাদের দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেস সচিব আরও জানান, প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডের ওপর আরোপিত ভ্যাট বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবিত একটি আইনি সংশোধনীরও অনুমোদন দিয়েছে সরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, সরকার ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আশা করছে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি সমঝোতার পৌঁছানো সম্ভব হবে। জামায়াত চাঁদাবাজির কথা স্বীকার করে না বলছেন রুমিন ফারহানা। বিএনপির নেত্রী
রুমিন ফারহানা বলেছেন, শুধু বিএনপি নয়, জামায়াতেও চাঁদাবাজ রয়েছে, কিন্তু বিএনপিকে পরিকল্পিতভাবে চাঁদাবাজ ট্যাগ দেওয়া হচ্ছে, প্রোপাগান্ডা চালানো হচ্ছে। বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পরেও দলটি টার্গেট করেই অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, একটা পরিবর্তন দেখাই। আমরা দীর্ঘ 53 বছর অস্বীকারের সংস্কৃতি দেখেছি, আমরা কিন্তু অস্বীকার করি নাই, আমরা স্বীকার করেছি। আমি তো বিএনপির পদধারী একজন কর্মী, আমি কি চাঁদাবাজি নিয়ে অন এয়ারে কথা বলিনি? 4500 বহিষ্কার আমরা করিনি? আমাদের চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত নেতারা কেউ কেউ কি জামায়াতে ইসলামে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়নি? সেই খবরও তো গণমাধ্যমে এসেছে। 650-এর ওপর কিন্তু জামায়াতও বহিষ্কার করেছে। আমি আপনাকে বলবো, এই যে বিএনপির 4500 বহিষ্কার বা 4000 বহিষ্কার আর জামায়াতের একজনও বহিষ্কার, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। কেন পার্থক্য? কারণ বিএনপি একটা বিরাট দল, অ্যাকোমোডেটিভ পার্টি। সবাই মনে করে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, সবাই বিএনপির সঙ্গে আসতে চায়, থাকতে চায়, মনে করে যে দুদিন পর নির্বাচন হলে ক্ষমতায় যাবে। সো নানা রকমের মানুষের একটা বড় মেলা হচ্ছে বিএনপি। জামায়াত তো সৎ লোকের শাসন চায়, সৎ ব্যক্তির শাসন চায়। তাদের এখানে কি করে 650-এর উপরে চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়ে যায়? আমি এখন যে কথাগুলো বলছি না, এগুলোর পরিপ্রেক্ষিতে যে উত্তরগুলো আসবে, তখন কিন্তু তারা শরিয়া আইন ফলো করবে না। শরিয়া আইনে আপনি একজন অজানা নারী সম্পর্কে যা তা বলে ফেলবেন, এটা কিন্তু শরিয়া আইনে এইভাবে হয় না। শরিয়া আইনে এটা পারিমেটেড না, কিন্তু আপনি দেখবেন ওটা হচ্ছে। এই দ্বিচারিতার তো হাজারটা উদাহরণ দেওয়া যায়। জামায়াত চাঁদাবাজির কথা স্বীকার করে না উল্লেখ করে রুমিন বলেন, আমাদের 4000 আর ওনাদের 600 বহিষ্কার। তো ওনারা তো সৎ লোকের শাসন চাচ্ছে, তাহলে 600 চাঁদাবাজ কোথা থেকে এলো? জামায়াতে ইসলামের কেউই কখনো স্বীকার করে না যে তাদের দলের ভেতরে চাঁদাবাজ আছে, তারা কোনোদিন সেটা স্বীকার করবে না। জনগণ পিয়ার না চাইলে আমরা দাবি করব না, বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যদি ঐক্যমত্য কমিশনে আপনারা সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে সহজ কথা, আপনারা গণভোট দেন, রেফারেন্ডাম দেন। যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে, তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি। আর যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচন না চায়, তাহলে আমরা দাবি করব না। তিনি বলেন, সরকারকে বলবো, অবশ্যই আপনারা রেফারেন্ডাম দেন, গণভোট দেন। যদি অন্য কারো ইঙ্গিতে আপনারা পিয়ার সিস্টেম নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাদের বাধ্য করবে পিয়ার সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এটা সবার দাবি, শুধু আমাদের দাবি নয়, জনগণেরও দাবি। কাজেই এটা দিতে অসুবিধা কোথায়? কাদের ইঙ্গিতে আপনারা দিচ্ছেন না? আমি মনে করি ভারত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে। আপনারা কি ভারতের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনের জন্য বসেনি, এমনটি উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কেন বসেছে আমরা সবাই জানি, সংস্কার, বিচার, নির্বাচন। আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন? দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন? যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতায় বসেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনি 3টি বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন, তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, দৃশ্যমান বিচার দেখাতে হবে, এরপর নির্বাচন দিতে হবে। যদি এইগুলি আপনি না করেন, শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন। আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন। নির্বাচন কোন পদ্ধতিতে হবে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগে থেকেই দাবি করছে পিআর সিস্টেম নির্বাচন। 2008 সালের নির্বাচনী ইস্তেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট ঘোষণা করেছে যে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। পিআর সিস্টেমে নির্বাচনের ফায়দা কি, উপকারিতাটা কি, এই বিষয়ে এরই মধ্যে আমার মনে হয় জনগণ জেনে বুঝে গিয়েছে। এমনকি বর্তমান জরিপে দেখা যায় 80% জনগণ পিআরের পক্ষে। স্বাধীনতার পর চোর বাটপারদের রাজস্ব শুরু হলো, বলছেন মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতার পর দেখা গেল চোর বাটপারদের রাজত্ব শুরু হয়ে গেল, যারা সাধারণ মানুষকে লুণ্ঠন করে তাদের নিজেদের ভাগ্য গড়া শুরু করলো। যেই গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, সেই গণতন্ত্রকে তারা ধ্বংস করে একদলীয় রাষ্ট্র গঠন করলো। তিনি বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, যারা কোনোদিন আমাদের মঙ্গল চায় না, সেই ভারতের পদানত করে দেওয়া হয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রকে।
প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।